অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। এটি এমন এক ধরনের ঔষধ যা ব্যাকটেরিয়া সংক্রমিত রোগের বিরুদ্ধে লড়াই করে। এই ঔষধ মানুষ বা পশুর দেহে প্রয়োগ করলে এটি শরীরের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে বা এর বংশবিস্তার রোধের মাধ্যমে রোগ নিরাময় করে থাকে। তাই ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে অ্যান্টিবায়োটিকের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু এই অ্যান্টিবায়োটিক কি সঠিক উপায়ে যদি প্রয়োগ না করা হয় অথবা এর সঠিক ব্যবহার না করা হয় তাহলে এর হিতে বিপরীত ঘটতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি এবং এই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সের কারণসমূহ কি কি রয়েছে এবং কারো শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আছে কি নেই সেটা কিভাবে পরীক্ষা করা হয় সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো প্রথমত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কি এটা একটু আমরা জেনে নেই। যদি কারো শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগ হয় এবং সেই রোগ নিরাময়ে কেউ যদি চিকিৎসকের পরামর্শ মতো সঠিক পরিমাণে এবং পর্যাপ্ত সময় ধরে অ্যান্টিবায়োটিক গ্রহণ না করেন তাহলে ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি ধ্বংস না হয়ে উল্টো আরো শক্তিশালী হয়ে উঠতে পারে। তখন এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ওই অ্যান্টিবায়োটিক পরে আর কাজ করবে না। অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরেও ব্যাকটেরিয়ার এই টিকে থাকার ক্ষমতা অর্জনকেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয়। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে সাধারণ রোগ নিয়ে চিকিৎসা নেওয়া অনেক মানুষের মধ্যেই এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। এর ফলে রোগীর যে আগের অ্যান্টিবায়োটিকের রোগ সারত এখন আর সেই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সেই রোগ সারানো সম্ভব হচ্ছে না, যার ফলে এর চাইতে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হচ্ছে। এইভাবেই মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে। এখন আমরা জানবো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণসমূহ কি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সবচেয়ে বড় কারণ হলো সাম্প্রতিক সময়ে অত্যাধিক মাত্রায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার। অনেকেই জ্বর মাথা ব্যথা হলেই চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন। আবার অনেকে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করলেও সেটার পূর্ণ কোর্স সম্পন্ন করেন না, যার ফলে ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকের আর কোনো প্রভাব থাকে না। এরপর প্রকৃতি এবং পরিবেশ থেকেও এই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হতে পারে। কিভাবে সেটা একটু আমরা এখন বিস্তারিত আলোচনা করি। ইদানিংকালে আমরা মাছ, হাঁস, মুরগি বা গরু ছাগলকে অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার দিয়ে থাকি। আবার আমাদের যে শাকসবজি উৎপাদন করি এই উৎপাদনের ক্ষেত্রেও আমাদের অ্যান্টিবায়োটিকের ব্যবহার করে থাকি। ফলে এসব যে প্রাণীসমূহ রয়েছে এর কাঁচা মাংস এবং এই যে সবজিগুলো এইগুলো আধা সিদ্ধ অবস্থায় খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর আমরা জানবো যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের নির্ণয় করার জন্য কি কি ধরনের পরীক্ষা করা হয়। কোনো ব্যক্তি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিনা সেটা বুঝতে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি পরীক্ষা করানো হয়। রোগীর রোগের ধরন বুঝে এক বা একাধিক নমুনা সংগ্রহ করা হয়। সাধারণত রোগীর রক্ত, প্রস্রাব, কফ, লালা অথবা পুজ থেকে নমুনা সংগ্রহ করা হয়ে থাকে। জ্বর বা টাইফয়েডের লক্ষণ দেখা দিলে রক্ত পরীক্ষা করা হয়। ইউরিন ইনফেকশন, কিডনি জটিলতা হলে প্রস্রাবের নমুনা নেওয়া হয়। ফুসফুসজনিত রোগ হলে লালা বা কফ নিয়ে পরীক্ষা করা হয়। আবার শরীরের কোথাও ফোড়া হলে সেখান থেকে পুজের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। তো এই পরীক্ষার ক্ষেত্রে মাইক্রোবায়োলজিস্টরা ল্যাবে সেই নমুনা পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। সেখানকার ব্যাকটেরিয়ার উপর বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক দিয়ে দেখা হয় যে সেই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে কিংবা বংশবিস্তার আটকাতে সক্ষম কিনা। এই জন্য ল্যাবে গোলাকার চাকতি বা পেট্রি ডিশের উপর ওই ব্যাকটেরিয়ার নমুনা কিছু দূর পর পর নেওয়া হয়। সেই নমুনাগুলোর মাঝখানে ব্যাকটেরিয়ার কিছু খাবার বা কালচার মিডিয়াম দেওয়া হয় যেন ব্যাকটেরিয়াগুলো দ্রুত বেড়ে ওঠে। এরপর বেড়ে ওঠা ব্যাকটেরিয়ার এক একটির ভাগের উপর এক এক ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।
তখন যদি দেখা যায় অ্যান্টিবায়োটিকের প্রভাবে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে বা বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে সেই ওষুধের পাশে লেখা হয় ইংরেজি অক্ষর এস, যার ফুল ফর্ম হলো সেনসিটিভ। যদি ব্যাকটেরিয়া মারতে না পারে তখন লেখা হয় ইংরেজি অক্ষর আর বা রেজিস্ট্যান্ট। অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটি ব্যাকটেরিয়া মারতে সক্ষম নয়, এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী। আবার ব্যাকটেরিয়াগুলোর বৃদ্ধি কমে গেলে লেখা হয় আই বা ইন্টারমিডিয়েট, অর্থাৎ এই ওষুধটি বেশি ডোজে কাজ করতে পারে। নমুনা নেওয়ার পর রিপোর্ট হাতে পেতে 72 ঘন্টার মতো সময় লাগতে পারে। সেই রিপোর্টের ফলাফলের প্রেক্ষিতে চিকিৎসক সিদ্ধান্ত নিয়ে থাকেন রোগীকে কোন ধরনের অ্যান্টিবায়োটিক এবং কেমন মাত্রায় দিতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।